স্পেশালি ইন ইন্ডিয়া কাইরোপ্র্যাকটিস জিনিসটাকে একটা গ্লোরিফাইড বার্বার জবের মতন ট্রিট করা হয়। ধরুন কেউ বারবার এরিয়াতে যাচ্ছে, সেখানে গিয়ে তাকে হয়তো কারণ ঘাটটাকে এরকমভাবে ধরে মোটকে দিল, হচ্ছে ধরুন কানের এখানটা ধরে হালকা করে এরকমভাবে চাপ দিয়ে কিছু মোটকে দিল, একটা টপ সাউন্ড টাইপের হলো, এবং তাতেই অনেকে ভাবতেন যে এই জিনিসটাই কাইরোপ্র্যাকটিক। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল। কাইরোপ্র্যাকটিক ইজ অলসো এ মেডিকেল সাবজেক্ট অ্যান্ড সায়েন্টিফিক। যে আজকাল এই লোয়ার ব্যাক পেন, নেক পেন এত কমন কেন? মানে ইট ফিলস লাইক যেন একটা 30 বছরের ইয়ং ছেলে পশ্চারটা দেখে মনে হচ্ছে যেন 50 বছরের একটা বুড়ো। আমরা অনেকক্ষণ যদি প্রলং সিটিং করে থাকি, তো যেটা হচ্ছে আমাদের প্রায় হিউম্যান বডি ওয়েটের প্রায় 30% ওয়েটটা কিন্তু পুরো আমাদের হেড এবং তার আশেপাশে নিচ্ছে। যে এই যে পেন ম্যানেজমেন্ট আমরা থ্রু অস্টিওপ্যাথি আর কাইরোপ্র্যাক্টি আমরা ডিল করি, এটা কি পিওরলি একটা ফিজিক্যাল ইস্যু অর ইজ ইট আ সাইকোলজিক্যাল ওয়ান? রিসেন্ট একজন পেশেন্টকে দেখি যে তার ডান হাত দিয়ে একটা পেন আসছে এবং তার সঙ্গে হচ্ছে চেস্টেও একটা পেন নামছে। তিনি যা হোক তাও হার্টের কার্ডিওলজিস্টের কাছে গেছেন, তা উনি কোনো পেনের কোনো কজ খুঁজে পাচ্ছেন না। তো উনি সেক্ষেত্রে বললেন, দেখুন আপনার এটা হয়তো সাইকোলজিক্যাল পেন আছে। উনি আমার কাছে এসেছিলেন, আর আমি পুরো ব্যাপারটা এক্সামিন করলাম। তো আমি ডায়াগনোসিস করতে গিয়ে দেখলাম ওনার বিভিন্ন জায়গায় কিছু কিছু একটা ড্রাগ নিজের শরীরে নেওয়ার থেকে হলিস্টিক অ্যাপ্রোচে যাওয়া বেটার, অর ইজ ইট বিকজ কি আমরা আমাদের শরীরের মধ্যে প্রবলেমস এত ফাস্ট করছি যে মেডিসিনটা ওটা ক্যাচ আপ করতে চাইছে না, অ্যান্ড হেন্স সাইড এফেক্টগুলো বেশি হচ্ছে? আপনার ওপিনিয়নে কী মনে হয়? কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিসিনের তার একটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা আছে। অ্যাকর্ডিং টু ইয়োর ওপিনিয়ন, স্কেলিটাল মাসকুলার স্ট্রাকচার ডিসহারমোনি কতটা বডিকে পেন আনতে পারে? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমাদের স্কেলিটনটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে পেলভিক বোন, ঠিক আছে? আমি সাপোজ এটা ওয়ালেট, আমি এটাকে তলায় রাখলাম, ঠিক আছে? রেখে আমি কন্টিনিউয়াসলি বসে কাজ করছি বা কোথাও যাচ্ছি, কত গাড়ি করে যাচ্ছি বা কি, দেখা যাচ্ছে যে আমার পেলভিকটা কিন্তু টিল্ট হয়ে থাকছে। ইটস কল্ড দ্য ওয়ালেট সিনড্রোম অর পাইরিফর্মিস সিনড্রোম। একবার যদি লোয়ার ব্যাকে ইনজুরি হয়, ওটা কোনোদিন আর প্রপারলি হিল হয় না। এবং যাদের বয়স অল্প, মানে ধরুন 30 বছর, 20 বছর, এক্সারসাইজ করতে করতে লোয়ার ব্যাকে চোট চলে আসে। এটা খুব কমন আজকালকার দিনে। আমরা দেখতে পাচ্ছি শ্রেয়াস আয়ার, লো ব্যাকে একটা বিশাল একটা ইনজুরি ছিল, কিন্তু কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট এবং তার সঙ্গে ফিজিওথেরাপি এবং ড্রাই নিডলিং, তো এই ট্রিটমেন্টটা নিয়ে কিন্তু উনি কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপ খেলেছেন। ইন্টারনেটে কাইরোপ্র্যাকটিক সেশনের কিছু ক্লেম নিয়ে কিছু ডিবেটস আছে। সাচ অ্যাজ আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে একটা কাইরোপ্র্যাক্টর ক্লেম করছে যে সেশন নিলে গাট হেলথ ইমপ্রুভ করবে করা। সো কোনো ফিমেলসের নেভেল অ্যাডজাস্ট করছিল, ইমিউনিটি ফাংশন নাকি ইমপ্রুভ হবে। এইগুলো কি সত্যি পসিবল? তো পেটে সাউন্ড কি করে বেরোচ্ছে? ভিডিওটাকে হয়তো রিচ বাড়ানোর জন্য বা একটু যাতে ভালো ভিউজ হয় সেই জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু অসাধু জিনিসপত্র এরকম করছেন। Welcome, sir, to our air podcast. Thank you so much for your channel, for inviting me. I am very much pleased. And sir, आज काइरोप्रैक्टिक को लेके बहुत सारा चीज़ हम लोग डिस्कस करेंगे. Definitely. Yes, and काइरोप्रैक्टिक रिलेटेड जो मिथ है उसको भी बास्ट करेंगे आज. So before we moving forward, sir, kindly आप थोड़ा अपना इंट्रोडक्शन दीजिए. Hello everyone, myself Dr. Shourodeep Dotto. I am a chiropractor, physiotherapist and osteopath. I studied in Ramakrishna Mission Seva Pratishthan, which is called VIMS, and it's in Shishu Mongol Hospital. And my master's is from West Bengal Health University. I am master's in MPT in neurology. And my chiropractic degree is from Sweden, and my osteopathy degree is from Australia and Canada. Before we dive into this, the main gist of the topic, पहले कुछ controversial चीजें डिस्कस किया जाए.
एज कायरोप्रैक्टी अभी रिसेंटली स्टार्ट हुआ है इंडिया में और ऑल ओवर द वर्ल्ड. इट्स जस्ट बीन स्टार्टेड ओवर 10 years और समथिंग. एक हिस्ट्री नहीं है, एक बैकलॉग नहीं है, एक रेफरेंस नहीं है फॉर अ वेरी लॉन्ग टाइम. वेल इट हैज बीन स्टार्टेड फॉर अ वेरी लॉन्ग टाइम बट पॉपुलराइज हुआ है अभी रिसेंटली कुछ सालों से, राइट. तो बहुत केस स्टडी नहीं है लंबा जो बाकी मेडिसिन प्रैक्टिसेस से आता है. एग्जैक्टली. सो अभी ऑर्थोपेडिक्स को या कोई और डॉक्टर से पूछे, दे हैव अ रिलक्टेंस टुवर्ड्स कायरोप्रैक्टी और फिजियोथेरेपी इज वाइडली कॉमन नाउअडेज, बट कायरोप्रैक्टी के साथ क्योंकि ये एकदम नया है अभी फील्ड में, लोग अभी भी थोड़ा संकोच करते हैं ट्रीटमेंट जाने के लिए और ट्रीटमेंट में भेजने के लिए या रेफर करने के लिए. आप ये जो कंट्रोवर्सी है, आप थोड़ा ये टेंशन को ईज कर सकते हैं, थोड़ा बहुत कायरोप्रैक्टी में के बारे में कुछ बताइएगा. Sure. At first, we have to know what is chiropractic. In the 1894, Dr. D.D. Palmer, who is from USA, he first invented the word chiropractic, and he established there a college, the College of Chiropractic. And usually, chiropractor treated our spine, cervical to lumbar, and basically with some peripheral joints also. And there is another version which is osteopathy. Osteopathy means alternative medicine. It is established by Dr. A.T. Stool in 1874. He established a college which is called the College of Osteopathy. It is also in USA. And he saw that there is some problem which cannot cure in medicine. So he that time he thought some others alternative subjects. So that's why he become an osteopathist. And in osteopathy we treat, there are 4 type of treatment we have. One is our body, second is our mind, third is our pathology or physiology, and the last thing is which is to combination of all these things. Usually in India there is no doctor of chiropractic because it is the degree is only for USA. So we the physiotherapist, we took the degree of master of chiropractic and we treated our patient in that approach. Especially in India, কাইরোপ্র্যাক্টিক জিনিসটাকে একটা গ্লোরিফাইড বার্বার জবের মতন ট্রিট করা হয়. মেডিকেলি কোনো এখনো ডিগ্রি বা কলেজ অ্যাকসেপ্ট করা হয় না. এটা কেন? এটা ইন্ডিয়াতে এরকম করা হচ্ছে এখন এই সময়, কারণ আগেরকার দিনে আমরা দেখতাম যে ধরুন কেউ বারবার এরিয়াতে যাচ্ছে, সেখানে গিয়ে তাকে হয়তো মাসাজ করার নামে অনেক সময় হয়তো কারোর ঘাটটাকে এরকমভাবে ধরে মুটকে দিল, অথবা হচ্ছে ধরুন কানের এখানটা ধরে হালকা করে এরকমভাবে চাপ দিয়ে কিছু মোটকে দিল, একটা প্রপ সাউন্ড টাইপের হলো, এবং তাতেই অনেকে ভাবতেন যে এই জিনিসটাই কাইরোপ্র্যাক্টিক. ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল. কাইরোপ্র্যাক্টিক ইজ অলসো এ মেডিকেল সাবজেক্ট অ্যান্ড সায়েন্টিফিক সাবজেক্ট. যিনি প্রকৃত কাইরোপ্র্যাক্টর হবেন তার কিন্তু অ্যানাটমির নলেজ কিন্তু পুরোটা থাকা দরকার. আমাদের কোথা দিয়ে কোন ভার্টিব্রা গেছে, কোথা দিয়ে কোন নার্ভ গেছে, কোন মাসেল গেছে, কোন টেন্ডন আছে, কোন লিগামেন্ট আছে, সেটা আমি যদি না জানি তাহলে এই ট্রিটমেন্ট করাটা একদম কিন্তু সেফ নয়. আমাদের একটা জয়েন্ট, আমি সাপোজ বলছি শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়. এবার সেই মুভমেন্টগুলো করার ক্ষেত্রে আমি যদি প্রপার না জানি যে শোল্ডারের এটা ইন্টারনাল হচ্ছে, এটা এক্সটার্নাল হচ্ছে, এরকম হচ্ছে মুভমেন্ট, এবার এই মুভমেন্ট আমি যদি এরকমভাবে ওটাকে প্রপার এরকম মুভমেন্ট করি, তো সেক্ষেত্রে সেখানে মুভমেন্টটা ঠিকঠাক হবে. এবার কেউ সেটা না জানে, দেখা গেল আমার হাত ধরে এমনভাবে টানলো যে জয়েন্টটা ডিসলোকেট হয়ে গেল অথবা সাবল্যাক্টেড হয়ে গেল, মানে নিচের দিকে নেমে এলো, তো সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু ঠিক না. তাহলে স্যার পডকাস্টে আমরা প্রথম অধ্যায়ে যাচ্ছি. স্যার অ্যাজ আই এম এ পার্সোনাল ট্রেনার বাই প্রফেশন, এবং আমি দেখি আমার যে ক্লায়েন্টস আছে মোস্টলি ডিউ টু দ্য লং আওয়ার্স অফ ওয়ার্কিং, মানে বসে তাদের কাজ হয় অনেকক্ষণ ধরে, যার কারণ মোস্ট অফ দেম নেক পেন, ব্যাক পেন ইজ ভেরি কমন. কারেক্ট.
সো স্যার আপনি বলুন যে আজকাল এই লোয়ার ব্যাক পেন, নেক পেন এত কমন কেন? মানে ইট ফিলস লাইক যেন একটা 30 বছরের ইয়ং ছেলে, বডিটা কিন্তু 30 বছরের বায়োলজিক্যাল এজ, কিন্তু পশ্চারটা দেখে মনে হচ্ছে যেন 50 বছরের একটা বুড়ো। সো এটা কেন হচ্ছে? ওকে, ইটস এ ভেরি গুড কোশ্চেন। বেসিক্যালি আমি বলবো এখানে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে পশ্চারের। আমরা অনেকক্ষণ যদি প্রলং সিটিং করে থাকি তো যেটা আমাদের সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের মাসেলগুলো আস্তে আস্তে করে উইক হতে থাকে, এবং আমরা যদি প্রপার মুভমেন্ট যদি না করি, কন্টিনিউয়াস যদি আমরা যদি বসে থাকি, সাপোজ আমি বলছি আমি একটা হয়তো মোবাইল বা একটা হয়তো ল্যাপটপে অল টাইম কাজ করছি এরকমভাবে, তো আমি যদি এরকমভাবে কাজ করি আমাদের যে নেক মাসেলগুলো আছে, নেক মাসেলগুলো আমাদের সবচেয়ে বেশি কাজ করে, এবং নেক মাসেলই দেখা যাচ্ছে আমাদের প্রায় হিউম্যান বডি ওয়েটের প্রায় 30% ওয়েটটা কিন্তু পুরো আমাদের হেড এবং তার আশেপাশে নিচ্ছে। তো পুরো এলাকাটায় কিন্তু এতটা ওয়েট কিন্তু ও কিন্তু নিজে ধরে রাখছে। এবার ও যদি কন্টিনিউয়াস এরকম প্রসেসে যদি 2 ঘন্টা 3 ঘন্টা বা 5 আওয়ার্স যদি টানা যদি বসে থাকে, তো অবভিয়াসলি মাসেলগুলো আস্তে আস্তে করে উইক হতে লাগে। তো এইটাকে আমাদেরকে কাটাতে হবে। আমরা কি করে কাটাবো? আমাদের কাটানোর একটাই উপায়, সেটা হচ্ছে মুভমেন্ট। যার জন্য আমরা অনেক সময় বলি মুভমেন্ট ইজ দ্য বেস্ট মেডিসিন। তো আমরা যদি সেই ফ্যাটিকের মধ্যে ফ্যাটিকটা যদি না হতে চাই, সেই জন্য আমরা যদি সামান্য যদি কিছু মুভমেন্ট করি বা বসে থাকা অবস্থাতেই আমরা যদি জাস্ট স্পাইনটাকে যদি এরকমভাবে স্ট্রেট করতে পারি, বা হালকা আমাদের হাতটাকে যদি একটু স্ট্রেচ করতে পারি, একটু নেকটাকে যদি হালকা যদি একটু স্ট্রেচ করি, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে পেন ম্যানেজমেন্টটা সেটা কিন্তু অনেকাংশে ভালো কাজ করে। এই যে পেন ম্যানেজমেন্ট আমরা থ্রু অস্টিওপ্যাথি আর কাইরোপ্র্যাক্টি আমরা ডিল করি, এটা কি পিওরলি একটা ফিজিক্যাল ইস্যু অর ইজ ইট আ সাইকোলজিক্যাল ওয়ান? ওকে, ইটস এ ভেরি গুড কোশ্চেন। আমরা যেটা মেনলি কাজ করি সেটা আমাদের প্রথমেই মানে আমাদের যেটা এম থাকে, গোল থাকে যেটা, সেটা হচ্ছে আমরা পেন ম্যানেজমেন্টটা করবো কীভাবে এবং পেনটা কোথার থেকে হচ্ছে। মানে এটা ফিজিওলজিক্যাল পেন না, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ডাক্তারবাবুরা বলছেন যে এটা সাইকোলজিক্যাল পেন কিনা। যেমন আমি রিসেন্ট একজন পেশেন্টকে দেখলাম, যার সমস্যা হচ্ছিল, তিনি বলছেন যে তার ডান হাত দিয়ে একটা পেন আসছে এবং তার সঙ্গে হচ্ছে চেস্টেও একটা পেন নামছে এবং পিঠের স্ক্যাপুলার দিকেও একটা পেন আসছে। তো তিনি যা হোক তাও হার্টের কার্ডিওলজিস্টের কাছে গেছেন, কার্ডিওলজিস্ট তাকে ইসিজি, আপনার ইকো এবং হচ্ছে হল্টার পর্যন্ত করিয়েছেন, করে দেখা গেল সব নর্মাল এসছে। তা উনি কোনো পেনের কোনো কজ খুঁজে পাচ্ছেন না। তো উনি সেক্ষেত্রে বললেন, দেখুন আপনার এটা হয়তো সাইকোলজিক্যাল পেন আছে, আপনি প্লিজ সাইকোলজিস্টের সঙ্গে দেখা করুন। উনি আমার কাছে এসেছিলেন, তা ওনার আমি পুরো ব্যাপারটা এক্সামিন করলাম। আমাদের প্রফেশনের মেন জিনিসটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। তো আমি ডায়াগনোসিস করতে গিয়ে দেখলাম ওনার বিভিন্ন জায়গায় কিছু কিছু ট্রিগার পয়েন্ট হয়ে আছে। এখানে আমি একটু ট্রিগার পয়েন্ট নিয়ে বলবো। ট্রিগার পয়েন্ট মানে বেসিক্যালি কিছু কিছু জায়গায় আমাদের দেখা যায় মাসেলের মধ্যে অনেক জায়গায় একটা ছোটো ছোটো নডিউল টাইপের হয়। আমরা যদি কোনো জায়গায় যদি আস্তে আস্তে করে প্যালপেট করে দেখি, একটু ডিপ প্যালপেট করে, কিছু কিছু জায়গায় ছোটো ছোটো এরকম গোলাকার নডিউলস টাইপের হয়। তো সেই নটস যদি আপনার মোটামুটি যদি কোনো একটা এরিয়াতে 8 to 10 নটসের উপরে যদি থাকে, তাহলে আমরা সেটাকে বলি ফাইব্রোমায়ালজিয়া। তো আমি এই ক্ষেত্রে দেখলাম যে ওনার যেটা বেসিক্যালি প্রবলেম সেটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়ার প্রবলেমটা হচ্ছে। তো সেই অনুযায়ী আমি ওনাকে ট্রিটমেন্ট দিলাম এবং দেখলাম আস্তে আস্তে করে ওনার পেনটা কিন্তু কমে গেল। ফাইব্রোম্যালেনজিওমা যেটা দেখতে পাচ্ছেন, দ্যাটস আ নিউরোলজিক্যাল কন্ডিশন, রাইট? দিস ইজ কাইন্ড অফ নিউরোলজিক্যাল। সো আপনাদের কাইরোপ্র্যাক্টিতে আপনারা কিভাবে ডিফারেন্সিয়েট করেন বিটুইন নিউরোলজিক্যাল ইস্যু অর আ সাইকোলজিক্যাল ইস্যু? আপনারা এই জিনিসটা কিভাবে ডিফারেন্সিয়েট করেন? এক্ষেত্রে আমরা এটা প্রথমে দেখি যে পেন কোথাও রেডিয়েটিং পেন টাইপের হচ্ছে কিনা। অর্থাৎ যদি কোনো রেডিয়েটিং পেন টাইপের হয় তো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে নিউরোলজিক্যাল দিকে যাচ্ছে। তবে নিউরোলজিক্যাল দিকে গেলে পরেও কিছু কিছু ব্যাপারে আমি বলবো এখানে, যেমন ধরুন কারোর একজন লো ব্যাক পেন হচ্ছে, সেখান থেকে তার পায়ের দিকে একটা পেন নামছে। আমরা আজকালকার সবাই আমরা দেখি যে, এবং প্রত্যেকেই গুগল করা হচ্ছে, তো সবাই এটা ভাবছে এটা সায়াটিকা পেন। হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিলাম এটা সায়াটিকা পেন, কিন্তু দেখা গেল পেশেন্টের সেই পেন থেকে আস্তে আস্তে করে তার ইউরিন বা স্টুল বন্ধ হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে করে নিউরোলজিক্যাল পেনের দিকে পুরোটাই গেছে এবং এটা খুব মানে সিভিয়ার কেসের দিকে চলে গেছে। তো এই সব ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই মানে একজন নিউরোলজিস্টের কাছে যাওয়া উচিত।
এবং আমরাও অনেক সময় যদি দেখি যে কোনো পেশেন্ট এই কমপ্লেন নিয়ে এসছেন, তো আমরা তখন তাকে নিউরোমেডিসিন বা নিউরোসার্জারিতে রেফার করি। আপনি যে বললেন যে পেশেন্টকে যখন আপনি ডায়াগনোস করলেন দেখলে যে নর্ডস হয়েছে, সো ওই নর্ডস অ্যাকচুয়ালি কেন হয়, মানে হিউম্যান বডিতে নর্ডস কখন ফর্ম করে, কাইন্ডলি স্যার একটু বলতে পারবেন? নটস আমাদের ফর্ম করে এই সময়, এটা কি মাসেল নট? বেসিক্যালি এটা মাসেল নটস। মাসেল নটস এগুলো হচ্ছে যখন কোনো মাসেল হয়তো একদমই কাজ করছে না বা কোনো মাসেল ওভার স্টিমুলেটেড হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে কাজ বেশি করছে, তো সেক্ষেত্রে তখন এই জিনিসটা হয়। আমরা সাধারণত দেখতে পারি যারা বিশেষত ডেস্কটপ রিলেটেড কাজ করে বা মোবাইল রিলেটেড যারা বেশি কাজ করে, তাদের দেখা যায় প্রচণ্ড দুই সাইডের ঘাড়ের দিকে প্রচণ্ড পেন হচ্ছে। তো এইটাই একটা কারণেই হচ্ছে, যেহেতু সে ওভার মানে এইগুলোকে বেশি কাজ করাচ্ছে। People nowadays are opting out of allopathy or opting out of modern treatments and approaching holistic way of treatment and pain management. So is it because ki they feel যে having medicines একটা ড্রাগ নিজের শরীরে নেওয়ার থেকে হলিস্টিক অ্যাপ্রোচে যাওয়া বেটার, অর ইজ ইট বিকজ কি আমরা আমাদের শরীরের মধ্যে প্রবলেমস এত ফাস্ট করছি যে মেডিসিনটা ওটা ক্যাচ আপ করতে চাইছে না, অ্যান্ড হেন্স সাইড এফেক্ট গুলো বেশি হচ্ছে? আপনার ওপিনিয়নে কি মনে হয়? না, মেডিসিন ইজ ভেরি গুড ফর ট্রিটমেন্ট দ্য ইনফ্লামেশন অ্যান্ড এনি আদার জয়েন্ট পেন, কিন্তু মেডিসিনের সঙ্গে সাইমনটেনিয়াসলি এই জিনিসগুলো আমাদের দরকার। যেমন মুভমেন্টটা খুব দরকার, মুভমেন্ট এবং এক্সারসাইজ, ঠিক আছে? তো এইগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিসিনের তার একটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা আছে, যেটা কিন্তু আমাদের হলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু সেই সীমাবদ্ধতা নেই। দেখা যাচ্ছে অনেক সময় পেন কিলার খেলে পারে আমাদের আস্তে আস্তে করে কিডনি ফাংশন আস্তে আস্তে করে সেটা নষ্ট হচ্ছে, ক্রিয়েটিনিন লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং ডায়ালিসিস পেশেন্ট তো একদমই পাচ্ছে না। বা এছাড়াও কোনো নর্মাল পেশেন্ট সে যদি ক্রনিক যদি যদি কোনো পেন কিলার টাইপের, খালি পেন কিলার না, আমি বলবো এনসেস টাইপের, সে যদি ক্রনিক খাচ্ছে, তার কিন্তু এটা কিন্তু বডি কিন্তু অ্যাডপ্ট করে নিচ্ছে, আমাদের বডি কিন্তু অ্যাডপ্টেশন করে। তো আমি সাপোজ বলছি কোনো একটা হয়তো আমি প্যারাসিটামলই খাচ্ছি, কোনো একটা হয়তো 650 কম্পোজিশন খাচ্ছি, তো সেইটা আমি যদি পেন রিলেটেড যদি কন্টিনিউয়াস যদি খেয়ে যাই, আমার দেখা যাবে আমি কিন্তু 2 সপ্তাহ পর আমি যদি ওই মেডিসিনটা আবার যদি খাই, আমার কিন্তু সেটা কিন্তু কাজটা কিন্তু করবে না, তখন আমার কিন্তু ডোজ কিন্তু বাড়াতে হবে। তো এক্ষেত্রে মেডিসিন অতি অবশ্যই একটা তার নির্দিষ্ট একটা ইম্পর্টেন্ট আছে এবং সে তার প্যাথোলজিক্যাল চেঞ্জেস যেগুলো সেগুলো সে কাজ করে, কিন্তু কোনো বডির যে চেঞ্জ আছে, মানে বিশেষ করে যে বায়োমেকানিক্যালি চেঞ্জ, সেইটা কিন্তু একমাত্র কিন্তু কাইরোপ্র্যাক্টর বা অস্টিওপ্যাথ তিনি কিন্তু এই ব্যাপারে চেঞ্জটা কিন্তু করবেন। যদি সার্জারি করতে হয় সেক্ষেত্রে সার্জারির ক্ষেত্রে যেমন অর্থোপেডিক সার্জন এক্স্যাক্টলি, তো তিনি যেমন সার্জারি করে তিনি ছেড়ে দেবেন ফিজিওথেরাপিস্টের কাছে, তেমনি ফিজিওথেরাপিস্ট যেমন হচ্ছে যেগুলো প্রবলেম সেই প্রবলেমগুলো বলে সেগুলো ফিজিক্যাল ট্রেনারের কাছে ছাড়বেন, তো একই ব্যাপার। বা অনেক সময় দেখা যায় যে হয়তো আমাদের লিগামেন্ট ইনজুরি গ্রেড 1 বা গ্রেড 2-তে আছে, তো এক্ষেত্রে অনেক সময় কিন্তু কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুব ভালো কাজ করে, কারণ কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট জায়গাটাকে পজিশানে নিয়ে চলে আসে। এবার পজিশানে আনার পর সেক্ষেত্রে কিন্তু তারপরে কিন্তু এক্সারসাইজ করতেই হবে। আমি যদি মনে করি না আমি এক্সারসাইজ করবো না, আমি অনলি কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করবো, দ্যাটস নট গুড। এই ফিজিক্যাল ডিসহারমোনি বা স্কেলিটাল মাসকুলার স্ট্রাকচারের ডিসহারমোনি কতটা বডিকে পেন আনতে পারে? মানে জাস্ট মাসকুলার ডিসব্যালেন্সের জন্য এত কষ্ট হয় মানুষের? এতটাই আমাদের জয়েন্টে এই প্রবলেমটা করছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমাদের স্কেলিটনটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে পেলভিক বোন, ঠিক আছে? আমি সাপোজ কোনো আমার ওয়ালেট এর তলায় রাখছি, রেখে আমি হ্যাঁ সাপোজ এটা ওয়ালেট, আমি এটাকে তলায় রাখলাম, ঠিক আছে? রেখে আমি কন্টিনিউয়াসলি বসে কাজ করছি বা কোথাও যাচ্ছি, কত গাড়ি করে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমার ওয়ালেটটা কিন্তু এখানে থাকলো। এবার আমি আমার হিপ জয়েন্টটাকে এরকমভাবে কন্টিনিউয়াসলি বসিয়ে রাখছি, তাহলে কি দেখা যাচ্ছে যে আমাদের পেলভিকটা কিন্তু টিল্ট হয়ে থাকছে, স্পাইন সোজা থাকছে কিছুটা, কিন্তু যেহেতু পেলভিক টিল্ট থাকছে, তো কি হচ্ছে আমাদের হিপ মাসেলগুলো কিন্তু আস্তে আস্তে এদিকটা কিন্তু একটা পেন ফিল করবে। হ্যাঁ, আমি হেডটাকে স্ট্রেট রেখেছি, সো প্রেশারটা আমার মেনলি পড়ছে হচ্ছে লাম্বার রিজিয়নে।
এবং লাম্বার রিজিয়নে প্রেশার পড়তে গিয়ে সেখান থেকে আমাদের হিপ মাসেল যেহেতু ওপরের দিকে টিল্টেড হয়ে আছে, তো পেশেন্ট একটা পেন ফিল করতে পারে, আমাদের লাম্বার থেকে আপ টু হিপ পর্যন্ত একটা পেন একটা ফিলিং করবে। ইটস কল্ড দ্য ওয়ালেট সিনড্রোম অর পাইরিফর্মিস সিনড্রোম অলসো। তো সেই জন্যে আমরা অনেক সময় বলি যে আপনারা মানে পশ্চার চেঞ্জ যেমন দরকার, তেমনি তার সঙ্গেও কিছু মানে ধরুন আমরা যে এগুলো গ্যাজেট বা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করছি প্রপার পজিশনে রাখা। আমরা যখন বসবো কোনো জায়গায় তো ওয়ালেটটা কিন্তু সামনে রাখাটা খুব জরুরি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে L5 এবং এটা হচ্ছে স্যাক্রাম। ওকে, তো এখানে যে ইয়েলো ওগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বেসিক্যালি নার্ভ রুট। আমাদের নার্ভ রুটগুলো এরকমভাবেই বিভিন্ন জায়গায় এরকমভাবে থাকে, দুটো আমাদের ভার্টিব্রার মাঝখান দিয়ে থাকে। এবং আমি যদি একটু সামনের দিকে যদি একটু দেখাতে পারি, তো এইখানে যে মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা জেলি লাইক স্ট্রাকচার, এগুলোকে বলে হচ্ছে ডিস্ক। তো অনেকেই যে বলে যে ডিস্ক প্রোল্যাপস করেছে বা ডিস্ক বাল্জ হয়েছে বা ডিস্ক বেরিয়ে এসছে, ডিস্ক বেরিয়ে আসা মানে কিন্তু ডিস্ক কিন্তু এরকমভাবে মানে বাইরের দিকে ওরকমভাবে মানে এরকমভাবে তো বেরোয় না। বেসিক্যালি যেটা হয় ধরুন এই ভার্টিব্রাগুলো আছে, ভার্টিব্রাগুলোর থেকে ডিস্কটা সামনের দিকে এগিয়ে আসে। তো এগুলোর ওপর নির্ভর করেও কিন্তু পেনের ম্যানেজমেন্ট কিন্তু বিভিন্ন রকম হয়। আমার একটা পেশেন্ট ছিল, সো বেসিক্যালি ও এরকম ওয়ালেট ব্যাক সাইডে রেখে ঘুমিয়ে পড়েছিল রাত্রিবেলা। অফিস থেকে এসেছিল, ক্লান্ত ছিল এবং বের করেনি ওয়ালেটটা। তো পরের দিন যখন সকালবেলা উঠতে গেছে ও কিছু বুঝতেও পারেনি, ঠিক আছে। হঠাৎ করে একটা কোমরে একটা খট করে আওয়াজ হয়েছিল ওর, ঠিক আছে। তারপরেও সোজা দাঁড়াতে পারছিল না। ও সারাদিনও বিছনা থেকে উঠতে পারেনি, মানে এতটা পেন ছিল ওর। তারপর এমআরআই করিয়েছে, ডক্টর দেখিয়েছে, তো ডক্টর বললো যে ওটা স্লিপ ডিস্ক হয়েছে, ঠিক আছে, লোয়ার ব্যাকে। তো এক্স্যাক্টলি যে এই যে স্লিপ ডিস্ক ব্যাপারটা, তো স্লিপ ডিস্ক ব্যাপারটা আসে এখানে আমি যেটা দেখাচ্ছিলাম যে এখানে ভার্টিব্রার মাঝখানে যে জেলিগুলো থাকে, তো জেলিগুলোই যখন কোনো সময় হয়তো একটু সামনের দিকে এগোলো অথবা কোনো সময় আমাদের পেছন দিকে এই ভার্টিব্রার বডি আর এইগুলো ফ্যাসেট থাকে, হয়তো কোনো ফ্যাসেট হয়তো জাস্ট হয়তো এরকমভাবে ঘুরে আছে, একটু এরকমভাবে ঘুরে আছে এটাকে, তো সেক্ষেত্রেও কিন্তু পেন কিন্তু অনেকটা কিন্তু থাকবে। তো এই জিনিসটাকেও কিন্তু কাইরোপ্র্যাকটিক বা অস্টিওপ্যাথি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ঠিক করতে পারি। কিন্তু এই ব্যাপারের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে। যেমন স্লিপ ডিস্কের মধ্যে, স্লিপ ডিস্কের এখানে একটা লেয়ার থাকে আমাদের নিউক্লিয়াস পালপোসাস অ্যান্ড অ্যানিউলাস ফাইব্রোসাস। এই লেয়ারটা ছিঁড়ে গেছে কিনা, কমপ্লিটলি ছিঁড়ে গেছে কিনা, যদি কমপ্লিটলি যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সার্জারি মাস্ট। সেক্ষেত্রে কিন্তু কোনো কাইরোপ্র্যাক্টর কেউ কিন্তু এটা ঠিক করতে পারবে না, সেটা কিন্তু একদম কিন্তু নিউরোসার্জেন বা যিনি স্পাইন সার্জেন তিনি কিন্তু এই বিষয়টা করবেন। আমরা অনেকেই ভাবি যে ব্যাক পেন মানে আমাদের অনলি ব্যাক মাসেলগুলোকে স্ট্রং করলে পারেই হবে, একদমই তা না। আমাদের কিন্তু ফ্রন্ট মাসেল, বিশেষ করে যে আমাদের অ্যাবডোমিনাল যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো কিন্তু স্ট্রং করা কিন্তু খুব জরুরি। যত আমাদের অ্যাবডোমিনাল মাসেল যত স্ট্রং হবে তত কিন্তু আমাদের ব্যাক পেন কিন্তু অনেকটা ইজি কিন্তু কম থাকবে বা বেটার থাকবে। এবং অনেক পেশেন্ট আমাদের কাছে এসে কোশ্চেন করেন যে এটা কতদিন থাকবে, কতদিন লাস্টিং করবে। দেখুন, লাস্টিং করার ব্যাপারটা একমাত্র আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যেরকমভাবে এক্সারসাইজ করবেন, যেরকমভাবে মেনটেন করবেন, সেরকমভাবে কিন্তু এটা থাকবে। স্যার, এই কথাটা শোনা যায় যে একবার যদি লোয়ার ব্যাকে ইনজুরি হয় ওটা কোনোদিন আর প্রপারলি হিল হয় না। এবং আমি যখন স্পেশালি ক্লায়েন্টের সাথে যখন মানে ডিল করি এই ধরনের কেস, বেসিক্যালি যাদের বয়স বেশি তাদের তো স্ট্রাকচারাল প্রবলেম, পশ্চার প্রবলেমের জন্য লোয়ার ব্যাক পেন হয়। এবং যাদের বয়স অল্প, মানে ধরুন 30 বছর 20 বছর, এক্সারসাইজ করতে করতে লোয়ার ব্যাকে চোট চলে আসে। এটা খুব কমন আজকালকার দিনে। এবং সেই ক্ষেত্রে আমি দেখেছি যে ওরা একটা না লাইফ লং এই পেনটাকে ক্যারি করে, মানে এটা পুরোপুরি কিওর হয় না। মানে এটা প্রিভেন্ট হতে পারে বাট পুরোপুরি কিওর হয় না। সেক্ষেত্রে কিওর হচ্ছে না মানে প্রথমে দেখতে হবে, আমি যেটা বললাম যে গোল থাকে দুটো, একটা হচ্ছে প্রথম কথা পেনটাকে কমিয়ে দেওয়া, সেকেন্ড হচ্ছে এটা কতদিন পর্যন্ত পারসিস্ট করবে, মানে বেটার থাকবে। তো এক্ষেত্রে অনেক সময় আমাদের দেখা যায় আমাদের বডি একটা জাস্ট একটা মায়োকাইনেটিক চেন। আমার সাপোজ আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, আমি যদি আমাদের পায়ের তলার গ্রেটটোর পাশের যে এরিয়াটা আছে তো সেখানে আমি যদি কোনো কারণে ওখানটা যদি ভালো করে রিলিজ করলে পরে আমরা বুঝতে পারবো যে আমাদের এই কিন্তু আস্তে আস্তে ট্র্যাপিজিয়াসের যে পেনটা সেই পেনটা কিন্তু কমে যাবে। কেন কমে যাবে? এখানে আমাদের আসে হচ্ছে ডার্মাটম এবং মায়োটম। তো এইখানেই কিন্তু অ্যানাটমি এবং ফিজিওলজির ব্যাপার।
যারা এই বিষয়টা পড়াশোনা করেছে অর্থাৎ কিনা হেলথ কেয়ার প্রফেশনাল, তারা ব্যাপারটা আরও মানে ভালো করে বুঝতে পারবেন। আমি এমনি নর্মাল পার্সনদের জন্য বলে দিচ্ছি, আমাদের পুরো বডিতেই এরকম নার্ভ রুট থাকে। তো সেই নার্ভ রুটটা আমাদের সারা মানে একদম হেড থেকে শুরু করে আপ টু পায়ের পাতা পর্যন্ত সব জায়গাতেই আছে। এবার দেখা যাচ্ছে যে একটার সঙ্গে আরেকটা কিন্তু একটা চেন হিসাবে আছে, মায়োকাইনেটিক চেন হিসাবে আছে, এবং এর সঙ্গে সঙ্গে আছে হচ্ছে আমাদের ফেসিয়া। তো ফেসিয়াটা একদম পুরো জালের মতো, অনেকটা মাকড়সার জালের মতো চারদিকে মানে পুরো ছড়িয়ে আছে একদম আমাদের সারা বডিতে। তো এই জিনিসগুলোকে আমরা যদি ভালো করে যদি প্রপার যদি ট্রিটমেন্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই যে পেন ম্যানেজমেন্ট যেটা, সেইটা কিন্তু অনেকাংশে কিন্তু বেটার হয়ে যায়। আমরা যেমন দেখতে পাচ্ছি, আমি ক্রিকেটের একটা উদাহরণ দেবো, যেমন আমরা দেখতে পাচ্ছি শ্রেয়াস আয়ার 2023-তে খুব সব না 2022-তে উনি একদম আইপিএলও খেলেননি এবং কোনো ম্যাচ খেলেননি, ওনার লো ব্যাকে একটা বিশাল একটা ইনজুরি ছিল, কিন্তু উনি কিন্তু কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট এবং তার সঙ্গে ফিজিওথেরাপি এবং ড্রাই নিডলিং, যেটা কাইরোপ্র্যাকটিকের মধ্যেই আমরা অনেক সময় করে দিই, সেটা চলে আসে। তো এই ট্রিটমেন্টটা নিয়ে কিন্তু উনি কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং আমরা দেখি যথেষ্ট ভালো খেলেছেন উনি। এবং 2024-এ কলকাতা নাইট রাইডার্স উনি যখন ছিলেন ক্যাপ্টেন হিসাবে, কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি জিতেছে। তো এই বিষয়টা আছে, মানে উনি কিন্তু, এবং ইভেন এবছরও আইপিএলে উনি যথেষ্ট ভালো খেলেছেন। যে কার্ডিওপ্যাক্টিং অ্যাপ্রোচে এই লোয়ার ব্যাক এবং নেক পেন কি কমপ্লিটলি এটাকে কিওর করা যাবে? হ্যাঁ, ইটস কমপ্লিটলি কিওর। কারণ করা যাবে, কারণ এটা আমি বলছি না, এটা বলছে এভিডেন্স বেস প্র্যাকটিস। আমরা যারা হেলথ কেয়ারে যারা প্র্যাকটিস করি, প্রত্যেকে কিন্তু আমরা এভিডেন্স বেস প্র্যাকটিস করি। তো এক্ষেত্রে কিন্তু আমরা পাবমেড অথবা কোনো যদি অন্য কোনো কিছু দেখি, হয়তো ব্রিটিশ মেডিকেল জার্নাল, এগুলো যদি আমরা দেখি, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাইরোপ্র্যাকটিক রিলেটেড ট্রিটমেন্ট যদি আমাদের লো ব্যাক পেন বা নেক রিলেটেড পেন বা কোনো রেডিকুলোপ্যাথি রিলেটেড যদি কোনো পেন হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে খুব তাড়াতাড়ি ফাস্ট কিওর করছে। অনেক আমাদের এভিডেন্স বেসড আমাদের কেসেস আছে যেটার উপর, বাট অন অ্যানাদার নোট, মানে অন অ্যানাদার পার্সপেক্টিভ অফ ইট, আমাদের মেন বডি অফ মেডিকেল সায়েন্সেস এটা নিয়েই কাইরোপ্র্যাকটির এগেনস্টে বলে যে কাইরোপ্র্যাকটি হ্যাজ নো হিস্ট্রি অর ব্যাকলগ অফ কেস হিস্ট্রি, যেটার উপরে ওরা এভিডেন্স দিতে পারবে। তাদের এইটা নিয়ে আপনার কি ওপিনিয়ন স্যার? আপনি বেসিক্যালি কাইরোপ্র্যাকটিকের যে হিস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, মানে মডার্ন সায়েন্সের যে হিস্ট্রিটা দেখতে পাচ্ছি, এটা হয়তো দেখা যাচ্ছে যে আপনার এই 1980s থেকে শুরু করে আপ টু ধরুন 2025 বা 26-এরও কিছু কিছু এখন রিসার্চ আর্টিকেল চলছে। তো এগুলোর বিষয়ে আসছে, কিন্তু হ্যাঁ, তুলনাভাবে এখনও এভিডেন্স কিন্তু অনেকাংশে কম। যেমন মেডিসিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই এভিডেন্স অনেকাংশে অনেকটা বেশি এবং অনেক প্রাচীন, এক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা হয়তো অতটা নেই। সেই জন্যই অনেকে এই ক্ষেত্রে বলে যে এটা হয়তো সিউডো সায়েন্স, বাট না, ইটস নট এ সিউডো সায়েন্স, ইটস প্রপার সায়েন্স। অ্যাকর্ডিং টু দিস ইজ জাস্ট ফর ইউর ওপিনিয়ন, আমরা জানতে চাইছি যে অন দ্য বেসিস অফ সায়েন্স আপনার which part of chiropractic you think যে সায়েন্সটা স্ট্রং যাচ্ছে, অ্যান্ড কোন পার্ট অফ ইট এখানে সায়েন্সের আরো আর রিসার্চের আরো দরকার আছে? আপনি যদি একটু ইলাবোরেট করতে পারেন। কাইরোপ্র্যাকটিকের ক্ষেত্রে এক্ষেত্রে আমি বলবো, ধরুন অ্যাকর্ডিং টু ইউর অনেস্ট ওপিনিয়ন, এক্স্যাক্টলি আমি বলবো যে স্পাইন রিলেটেড যে কাজকর্মগুলো হচ্ছে, যেমন নেক পেন, ব্যাক পেন, থোরাসিক স্পাইনে পেন, তো এইগুলো যেগুলো হচ্ছে, বা লিম্ব রিজিয়ানে পেন, তো সেগুলোর এভিডেন্স তাও অনেক আছে, কিন্তু কিছু কিছু বিষয়ে একদম এভিডেন্স খুব কম। কাইরোপ্র্যাকটিকেও আমি আর বলবো অস্টিওপ্যাথির ক্ষেত্রে, যেমন আমরা অনেকেই জানি না যে গাট হেলথের ট্রিটমেন্টও কিন্তু আমরা করি। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে গাট হেলথের ক্ষেত্রে সেই এভিডেন্স ব্যাপারটা, সেইটা কিন্তু এখনও কিন্তু অতটা পরিমাণে নেই। বা এছাড়াও আমরা অনেক সময় ট্রিটমেন্ট করি মাইগ্রেন বা ইনসমনিয়া, আজকে যেটা খুব কমন প্রবলেম ইনসমনিয়া। কারণ আমরা যদি মোবাইল যদি অনেকাংশে যদি দেখি এবং অনেক রাত্রি পর্যন্ত দেখি, আমাদের ব্রেনের মধ্যে যে সেরিটোনিন যে হরমোনটা থাকে, বা এছাড়াও ডোপামিন আছে, বা কখনো কখনো আরও যে বিভিন্ন আমাদের যে হরমোনাল চেঞ্জেসগুলো আছে, তো সেগুলো দেখা যায় অনেক অংশে অতটা ভালো কাজ করছে না। তো সেক্ষেত্রে আমাদের স্ট্রেস লেভেলটা অনেকটা বাড়িয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু ইনসমনিয়ার সমস্যাটা কিন্তু আসে। তো এই ইনসমনিয়া ব্যাপারটা কিন্তু আমরা অস্টিওপ্যাথির মাধ্যমে কিন্তু এটাকে কিছুটা বেটার করতে পারি, কিন্তু হ্যাঁ, এখনো এই ক্ষেত্রে কিন্তু রিসার্চের খুব দরকার আছে। ঘুমটা একটা খুবই হিউজ ফ্যাক্টর কন্ট্রিবিউট করে আমাদের লাইফস্টাইলে, এবং মোস্ট অফ আমরা আজকালকার দিনে ঘুমটাকে ইগনোর করি ডিউ টু দ্য
সোশ্যাল মিডিয়া, কাজের চাপ এবং প্রপার যে বলে 7 to 8 আওয়ার স্লিপ, এটা অনেকের হয়ই না। এবং স্লিপে আমাদের মোটামুটি বডি কিন্তু রিকনস্ট্রাকশন হয়, মানে মাসেল টিস্যু যেগুলো ড্যামেজ হয় এগুলো ইমপ্রুভ হয়, যত পেন থাকে এগুলো কমে, মানে বডি একটা বিল্ড আপ হয়। অ্যাকচুয়ালি স্লিপটা হচ্ছে আমাদের মানে সেলফ হিলিং, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপার স্লিপটা কিন্তু হচ্ছে না, বা স্লিপের সময় দেখা যাচ্ছে স্লিপের সময় পশ্চারটা আলাদা রকম হচ্ছে। ওটাই আমি জিজ্ঞেস করতে চাই যে স্যার, ঘুমানোর সব থেকে ভালো পশ্চার কি, এবং আজকালকার দিনে আমরা কোন পশ্চারে ঘুমাই যার জন্য আমাদের নেক পেন, ব্যাক পেন, এনি কাইন্ডস অফ জয়েন্ট পেন গুলো ট্রিগার করছে? ঘুমানোর সময় হচ্ছে সবচেয়ে ভালো পশ্চার যেটা, সেটা হচ্ছে সাইড লাইন করে শোয়াটা সবচেয়ে ভালো, যেখানে আমাদের লেফট সাইডটা নিচের দিকে থাকবে, রাইট সাইডটা উপরের দিকে থাকবে, ঠিক আছে? যত স্টিফ হবে তত কিন্তু পশ্চার চেঞ্জ হচ্ছে এবং স্লিপিং হ্যাবিটসটা কিন্তু ব্যাড হচ্ছে। এবং ব্যাড হতে হতে তখনই দেখা যাচ্ছে যে হাতটা চলে আসছে, হয়তো মাথার সঙ্গে হাত দিয়ে এরকমভাবে শোয়া হচ্ছে, বা হাতের ওপর মাথা রেখে শোয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে যত এরকমভাবে শোয়া হবে তত কিন্তু আমাদের ঘুমটা কিন্তু ফুললি কিন্তু হয় না। স্যার, আমরা শুনতে পাই এটা যে যাদের আর কি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়, মানে নেক পেন বেসিক্যালি, ওদের বলে বালিশ ছাড়া শুতে। তো বালিশ ছাড়া শুলে আপনি বলছেন যে নেক একটা দিক বেশি ওভার স্ট্রেচ হবে বা ওভার মাসেল কন্ট্রাকশন হবে, যার জন্য পেনটাও ট্রিগার করতে পারে। সো তাদের কিরকম ভাবে শোয়া উচিত যাদের বেসিক্যালি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে? কোন পশ্চারে শুলে ভালো? খুব ভালো, মানে গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন এটা। আমি যেটা বলবো, তো আমি যেটা বলছিলাম যে বেসিক্যালি এক সাইডটা দেখছি ওভার স্ট্রেচ হচ্ছে এবং আরেক সাইডটা কিন্তু একদমই উইদাউট স্ট্রেচে আছে, ঠিক আছে? মানে আমরা বলি হচ্ছে একদিকটা যদি আমরা বলি হচ্ছে কনকেভ আছে, তো আরেক দিকটা কনভেক্স টাইপের হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে একটা কোনো একটা সফট একটা টাওয়েল বা কোনো কিছু আমরা নিয়ে জাস্ট নেক রিজিয়নের এইখানটাতে আমরা দিলাম, বা অনেক সময় আমরা ইয়ার পিলো যেগুলো আছে, ইয়ার পিলোটা নিয়ে আমি যদি শুই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নেক মাসেলগুলো কিন্তু একটা প্রপার একটা অ্যালাইনমেন্ট মেনটেন করে কিন্তু থাকছে। তো এই পশ্চারটা আমি যদি মেনটেন করতে পারি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকাংশেই খুব বেটার পজিশনে তারা থাকতে পারবে। আপনি বলছেন রোল করে টাওয়ালটাকে নেকের নিচে রেখে, নেকের নিচে দেওয়া, কারণ যদি আমাদের হেডটা হচ্ছে একটা সাপোর্ট পাচ্ছে আমাদের বেডের ওখানে, বডির শোল্ডার রিজিয়নটা সাপোর্ট পাচ্ছে বেডে, কিন্তু দেখা যাচ্ছে এই রিজিয়নটা আমাদের কোনো সাপোর্ট নেই। কার্ভ হয়ে যাবে না মানে এখানে রাখলে? না, প্রপার একটা রোল করে নিয়ে হয় আমরা গলা দিয়ে একদম পুরো দুই সাইড দিয়ে এরকমভাবে দিলাম, অথবা একটা পুরো রোল করে জাস্ট এরকমভাবে দেওয়া। মানে এইটা যদি আমাদের যদি রোলটা হয়, আমাদের নেকটা থাকবে জাস্ট এই রিজিয়ন করে এই রকম ভাবে থাকবে, যাতে এটা একটা সাপোর্ট হিসেবে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে এটা একটা অ্যালাইনমেন্টে থাকবে। অ্যালাইনমেন্টে থাকবে, মানে আমার জাস্ট এইটা যদি রোলটা হয় এরকম ভাবে অ্যালাইনমেন্টে থাকবে। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করব, যেটা আমিও ক্লিয়ার করতে চাই। বিং অফ মানে আমার কোনো নলেজ নেই আপনার এই ফিল্ডের ব্যাপারে। আই এম আ প্লেন মেডিকো গাই, আই এম জাস্ট এ ডেন্টিস্ট। Okay, so can you tell me the difference between what's osteopathy, physiotherapy and chiropractic? এই তিনটে কথাগুলোর মধ্যে ডিফারেন্স কি একটু যদি আমাদের অডিয়েন্সকে বোঝান। ডেফিনেটলি যেটা বলবো, ফিজিওথেরাপি বেসিক্যালি ইটস এ পোর্শন যেখানে আমরা হচ্ছে কাজ করি মেনলি হচ্ছে মাসেল, লিগামেন্ট এবং টেন্ডন, এই রিজিয়নগুলো নিয়ে, ওকে? এবং সেখানে আমরা সেটাকে মুভমেন্টটা করানোর চেষ্টা করি। মুভমেন্টের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি, ফার্স্ট। সেকেন্ড আমি যাবো হচ্ছে অস্টিওপ্যাথি। এটা আমি প্রথমে একদম হিস্ট্রির ক্ষেত্রে বলছিলাম যে এটা একটা অল্টারনেটিভ মেডিসিন এবং হ্যাঁ হলিস্টিক অ্যাপ্রোচ, এবং এক্ষেত্রেও আমরা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনের সাহায্য নিই। এখানে মেডিসিন ইন দ্য মিন আমি বলতে চাইছি মানে ন্যাচারাল সাপ্লিমেন্ট, ধরুন ভিটামিন ডি বা বিভিন্ন ভিটামিন B12 বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই জিনিসগুলো আমরা হয়তো সেই মেডিসিনগুলোর হেল্প নিই, এবং তার সঙ্গে আমরা হচ্ছে এখানে কিছু হয়তো মুভমেন্ট করা হয়, অর্থাৎ মোবিলাইজেশন করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যানিপুলেশনও এখানে করা হয়। এবং এটা মেনলি করে অতি অবশ্যই হচ্ছে জয়েন্ট মাসেল, এগুলোকে তো কাজ করছেই, তার সঙ্গে এখানে এটা কাজ হয় সেটা হচ্ছে ফেশিয়া রিলেটেড কাজকর্মটা হয়, অর্থাৎ কি আমাদের ফেশিয়াটাকে আরো ভালো করে যাতে মুভমেন্টটা ভালো হয়, মুভমেন্টটাকে বেটার করা হয়। এটা হচ্ছে অস্টিওপ্যাথি। আর দেন কাইরোপ্র্যাকটিকটা আসছে হচ্ছে এটা অনলি স্পাইন রিলেটেড ট্রিটমেন্ট,
ঠিক আছে, মানে স্পাইনের যে আমরা যে বিভিন্ন ম্যানিপুলেশনগুলো দেখি, তো সেইগুলো হচ্ছে মেনলি হচ্ছে কাইরোপ্র্যাকটিকের মধ্যে আসছে। বাট আজকাল যে লোকেরা সোশ্যাল মিডিয়াতে যখন কাইরোপ্র্যাকটির কথা বলে, তারা বেসিক্যালি জয়েন্ট ফাটানোর কথা বলে, রাইট? সো বেসিক্যালি যে লোকেরা এই যে জয়েন্ট ফাটায়, অ্যাকচুয়ালি হয়টা কি? এটা বেসিক্যালি জয়েন্ট ফাটানো মানে বেসিক্যালি আমাদের কি হয়, ধরুন আমাদের দুটো জয়েন্ট আছে, দুটো জয়েন্টের মাঝখানে আমাদের বিভিন্ন গ্যাসেস থাকে, তার মধ্যে একটা গ্যাস হচ্ছে নাইট্রোজেনাস গ্যাস। এবার যদি কোনো জয়েন্ট যদি এরকমভাবে মুভমেন্ট হচ্ছে, তো গ্যাসটা ওখান থেকে রিলিজ হয়। যদি গ্যাসটা রিলিজ হয়, তখন আমরা দেখতে পাই একটা পপ করে একটা সাউন্ড হচ্ছে। সাপোজ আমি এরকম একটা করলাম, একটা পপ সাউন্ড এলো, তো এই সাউন্ডটা আসলে পরে আমরা সেটা ভাবি যে আমাদের গ্যাসটা রিলিজ হয় ওখান দিয়ে, এবং একটা অনেক জায়গাটা অনেকটা ফ্রি হয়ে যায়। হ্যাঁ, ওটা কেন হয়? যেহেতু গ্যাসটা ওখানে রিলিজ হয়ে গেল, তো ওখানে এয়ার স্পেসটা অনেকটা বেড়ে গেল, অবশ্যই মুভমেন্টটা আরও বেটার হচ্ছে, তো সেই জন্যে তখন হচ্ছে রিলিফটা বেটার লাগে। অনেক সময় পেন হয় না ফাটালে, কেন হয়? মানে মি পার্সোনালি আমার অনেক সময় নেকটা স্টিফ লাগে, হ্যাঁ। ফাটিয়ে দেওয়ার বাদে অনেক রিল্যাক্স লাগে। এক্স্যাক্টলি। সো এইটা হয় কেন? বেসিক্যালি এটা স্টিফ লাগছে একটাই কারণে, কারণ ওখানে গ্যাস ফর্মেশনটা হচ্ছে। এবার গ্যাস ফর্মেশন হলে আস্তে আস্তে করে ওখানে প্রেশার লেভেলটা, গ্যাসের প্রেশার লেভেলটা বেশি হচ্ছে। রাইট। সে ওখানকার যে আমাদের যে ভার্টিব্রা আছে বা পাশে যে ফ্যাসেট গুলো আছে, সেখানে একটা পিঞ্চ করা শুরু করে, এবং এখান থেকে অনেক সময় নার্ভেও একটা পিঞ্চ একটা লাগে। অনেকে যে বলে এই যে আমার হঠাৎ করে মাথাটা ঘুরছে, বা অনেকক্ষণ চাপ নিয়ে হয়তো কাজকর্ম করছে, একটা মাথা ঘোরার একটা টেন্ডেন্সি হচ্ছে, ভার্টিগো রিলেটেড যে সমস্যাগুলো বলে, সবার ক্ষেত্রেই যে ভার্টিগো রিলেটেড সমস্যা যে মানে একদম মানে আপনার মানে আপনার কান থেকে আসছে বা অথবা হচ্ছে নিউরোলজিক্যাল পেন, তা কিন্তু না। কিছু কিছু সময় মেকানিক্যাল পেন থেকেও কিন্তু আসে, বা মেকানিক্যাল এইসব সমস্যা, প্রেশার অন দ্য স্পাইনাল কর্ড। বা অনেকে বলে যে আমার মাথাটা ধরে আছে, মাথাটা ধরে থাকা মানে যে এটা যে মাইগ্রেন রিলেটেড পেন সবসময় কিন্তু না, এটা কিন্তু সার্ভাইকালিক হেডেক থেকেও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো এক্ষেত্রে তখন ওই গ্যাসটাকে রিলিজ করে দিলে পারে অনেকাংশে এটা বেটার হয়। অনেকাংশে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম যে হয়তো রিলিজ করে দেওয়া হয়ে গেল, পেশেন্টটা তো রিলিফও পেলো, কিন্তু আওয়াজটা এলো না চট করে। তো পেশেন্ট অনেকেই বলে, বা এসে আমার কাছে এরকমও বলেছে, ডাক্তারবাবু আমাকে নেকটাকে আপনি ফাটিয়ে দিন বা ইয়ে করে দিন, আওয়াজটা যেন শুনতে পারি। তো আওয়াজটা শুনলে পারেই যে মানে আপনার অ্যাডজাস্টমেন্টটা ঠিক হলো, আওয়াজটা যে না শুনলে পারে যে অ্যাডজাস্টমেন্টটা হলো না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এরকমও অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে এসে বলে আমি আওয়াজটা শুনতে চাই, আওয়াজটা কিন্তু এটা করে মানে সেরকম না, কোনো ইটস অলমোস্ট লাইক যেমন আমার ডেন্টিস্ট্রিতে লোকেরা এসে দাঁতে ব্যথা হলেই বলে কি দাঁত তুলে দিন, হ্যাঁ, হ্যাঁ, বাট দাঁত তোলা বাদে অনেক প্রসেসেস আছে যেখানে আমরা দাঁতটা বাঁচাতে পারি। ইটস অলমোস্ট লাইক দ্য সেম তো থিং। দিস ইজ অলসো দ্য সেম থিং, ফাইন। বাট একজন প্রপার যিনি হেলথ কেয়ার প্রোভাইডার, তার কাছে করা উচিত, যার কাছে প্রকৃত নলেজ আছে। রাইট। আপনি এটা এই আওয়াজটা কোনো মানে বারবার হোক বা যে কোনো, বা বোন সেটার অ্যানশিয়েন্ট টাইমে কিছু বোন সেটার ছিল, এখনো কিছু হয়তো পাওয়া যায় যেটা হাড় ভাঙা বলে বা ইয়ে। তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে ওই হ্যামার থেরাপি করছে, কাট 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 করে বেরে। এক্স্যাক্টলি। তো এগুলো হচ্ছে ওল্ড অ্যাপ্রোচ, মডার্ন সায়েন্স। এটা অ্যাকচুয়ালি কি আমি জানতাম না। মডার্ন সায়েন্স কিন্তু এগুলো কিন্তু আমার নেল থেরাপি বলে এগুলো, মানে এক্স্যাক্টলি ওই জায়গাগুলো মেরে মেরে ঠিক করে। বেসিক্যালি বিভিন্ন আমাদের ভার্টিব্রাল যে বোনগুলো আছে, যে বোনগুলোতে হ্যামার এরকম ভাবে পোর্ট করে করে একটা বোন অ্যান্ড হ্যামার এরিয়া, এগুলো হয় কিছু কিছু ট্রিটমেন্টে এগুলো আছে, কিন্তু এগুলো ওল্ড ফ্যাশনের ট্রিটমেন্ট। নিউ স্কুল অফ কাইরোপ্র্যাকটিকে এই জিনিসগুলো কিন্তু অতটা রাইট 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 রাইট। ওকে স্যার, আমাদের একটা কথা আছে, চলতি কথা, যে ইয়োর পশ্চার রেডিয়েটস কনফিডেন্স অ্যান্ড অলসো ইয়োর এনার্জি, অ্যান্ড তোমার পশ্চার কতটা ভালো সেটা অনেক কিছু বলে দেয়, মানে তোমার হেলথ রিলেটেড অনেক কথা বলে দেয়। তো স্যার আপনি এটা বলুন যে আজকাল আমাদের ডিউ টু দ্য স্ট্রেসফুল লাইফস্টাইল এবং ডিউ টু দ্য ওয়ার্কলোড, মোস্ট অফ দ্য পিপলস এর পশ্চার কিন্তু অলরেডি ডিটোরিয়েটেড। সো আমাদের স্পাইন হেলথ কতটা কন্ট্রিবিউট করছে আমাদের ওভারঅল হেলথে, সেটা যদি কাইন্ডলি স্যার একটু বলেন তাহলে একটু খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই। পশ্চারের এখানে কিন্তু মানে পুরো ফুল কিন্তু ক্রেডিটটা কিন্তু পশ্চারকে দেওয়া হয়, কারণ পশ্চারই কিন্তু মেন পুরোটা মেনটেন করে। মাইন্ডের সাথে কোনো কানেকশন আছে, মানে মেন্টালের সাথে কি পশ্চারের কোনো কানেকশন আছে? পশ্চারের কানেকশন অতি অবশ্যই আছে, কারণ পশ্চার যদি ঠিক থাকে
মাইন্ডটা ফ্রি থাকে। মাইন্ড ফ্রি মানে স্ট্রেস ফ্রি। স্ট্রেস যদি ফ্রি হয় সেক্ষেত্রে হচ্ছে পজিটিভ এনার্জি বা এনার্জি লেভেল অনেকাংশে হাই থাকে। তো দেখা যাচ্ছে কোনো কাজ যদি সেটা যদি 2 ঘন্টায় যদি হতে পারতো, যদি পশ্চাৎ যদি তার যদি বেটার থাকে, তো সেক্ষেত্রে সেই কাজটা হয়তো 30 মিনিটসে সে করে ফেলছে। স্যার একটা কথা বলুন যে ইন্টারনেটে কার্ডিওপ্যাক্টিং সেশনের কিছু ক্লেম নিয়ে কিছু ডিবেটস আছে, সাচ অ্যাজ আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে একটা কার্ডিওপ্যাক্টর ক্লেম করছে যে এটা নাকি গাট হেলথ সেশন নিলে গাট হেলথ ইমপ্রুভ করবে, ইমিউনিটি ফাংশন নাকি ইমপ্রুভ হবে। আমি একটা ভিডিও দেখছিলাম কার্ডিওপ্যাক্টিং, মানে স্ক্রোল করতে করতে চলে আসে কোন একটা বোধহয় বিহারের কোনো কার্ডিওপ্যাক্টর আছে নাম করা, সো কোনো ফিমেলস এর নেভেল অ্যাডজাস্ট করছিল। সো আপনি যখন বলেন কার্ডিওপ্যাক্টর অনলি জয়েন্টস এ ম্যানিপুলেশন হয় এবং স্পাইন ম্যানিপুলেশন হয়, তো ও নেভেল অ্যাডজাস্টমেন্ট করে কিছু একটা করছিল যাতে ওর বোধহয় কনস্টিপেশন বা গ্যাস প্রবলেম হচ্ছিল, ওর রিলিফ করা। সো এটা হয় নেভেল বেসিক্যালি ন্যাভেল অ্যাডজাস্টমেন্ট হয়, ন্যাভেল অ্যাডজাস্টমেন্ট হয় এবং গ্যাসের ফর্মে, মানে গ্যাস যেটা হচ্ছে সেটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু কার্ডিওপ্যাক্টিক কিছুটা হেল্প করে। হেল্প যে একদমই করে না তা নয়, কিন্তু এক্ষেত্রে এভিডেন্স তুলনামূলকভাবে একটু কম আছে। মানে আমরা ধরুন অন্য বিষয়ে যেরকম মানে পুরোপুরি এভিডেন্স বলতে পারি, যেমন ধরুন স্পাইন রিলেটেড ক্ষেত্রে আমরা যে এভিডেন্সটা বলতে পারি, আমরা বলতাম যে এখানে সায়েন্সটা উইক কোনো কোনো জায়গায়। সায়েন্স কিন্তু একটু উইক হয়ে আছে এবং যে কটা রিসার্চ আছে, মানে খুব ভালো যে রিসার্চ আমরা বলবো না, আমরা রিসার্চের বিভিন্ন নাম্বার দিই, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই নাম্বার রেশিওটা কিন্তু এখানে কিন্তু অনেকটাই কম এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেন রিসার্চটা একটু বায়াস টাইপের হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে এখনও মানে কার্ডিওপ্যাক্টিকের অনেক একটা নতুন দিক খোলা বাকি আছে। আমি আশা করব ভবিষ্যতে আরও মানে আমার মতো বা এরকম আরও যারা রিসার্চ ওরিয়েন্টেড যারা কাজকর্ম করছে, তো ভবিষ্যতে আমরা যদি এই বিষয়টা নিয়ে যদি দেখতে পারি, তো সেক্ষেত্রে একটা নতুন দিগন্ত হয়তো একটা খুলে যাবে একটা। কথা বলুন যে এই কার্ডিওপ্যাক্টিং যে ইন্ডাস্ট্রি বা এই এডুকেশনটা যারা অ্যাপ্রোচ করছে বা এটাকে নিয়ে যারা কেরিয়ার কথা ভাবছে, তো মোটামুটি কিরম খরচা পড়বে এই কেরিয়ারটাকে পার্সু করতে গেলে? খরচার ক্ষেত্রে আমি প্রথমে আগে বলবো যে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সায়েন্স থাকতে হবে। 12 পর্যন্ত সায়েন্স থাকতে হবে, মোটামুটি পিওর সায়েন্স হলে ভালো হয়। অবশ্যই বায়োলজি থাকতে হবে, তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো থাকতে হবে। এবং তারপর হচ্ছে এখন তো যেমন নিট হচ্ছে, তো নিটের এখানে একটা র্যাঙ্ক একটা আসবে, সেই র্যাঙ্ককে দিতে তারপরে ব্যাচেলার ডিগ্রি করতে হবে। ব্যাচেলার ডিগ্রি করার ক্ষেত্রে এখনও হচ্ছে সেরকমভাবে যেটা বললাম যে অস্টিওপ্যাথির ক্ষেত্রে এসছে, কার্ডিওপ্যাক্টিকের এখনও ব্যাচেলার ডিগ্রি এখনও পর্যন্ত ইন্ডিয়াতে আসেনি। হয়তো আদার্স 5 বা 10 ইয়ার্সে হয়তো আসলে পরেও আসতে পারে ব্যাচেলার। তো সেক্ষেত্রে যদি কেউ পার্টিকুলারলি যদি কেউ অস্টিওপ্যাথি নিয়ে করতে চায়, সেক্ষেত্রে তার ব্যাচেলার ডিগ্রির তার অপশান আছে। যদি সে কার্ডিওপ্যাক্টিক নিয়ে করতে চায় তাহলে তাকে ব্যাচেলার ডিগ্রি হয়তো ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথি নিয়ে আগে করে নিতে হবে। তারপরে সে মাস্টার্স যদি সে করতে চায়, মাস্টার্সের এখানে অপশান আছে। মাস্টার্সের অপশানে আপনার হচ্ছে যেরকম খরচ পড়বে সেটা হচ্ছে, যেহেতু বাইরের দেশের সঙ্গে কোলাবোরেশন আছে, তো অ্যারাউন্ড ইউরোপের সঙ্গে যদি কোলাবোরেশন করে যদি হয়, তো সেক্ষেত্রে পার ইয়ার ওটা মোটামুটি আমাদের অ্যারাউন্ড ধরুন 1500 ইউরো থেকে আপ টু 2000 ইউরোর মধ্যে ওটা থাকে। ঠিক আছে, কস্ট রেশিও থাকে, কারণ ওটা যেহেতু হচ্ছে বাইরের ইউনিভার্সিটি, আমি এটা সুইডেনের কথা বলছি, তো সুইডেন হচ্ছে এরকম মানে রেশিওটা রাখে। এবার আপনি ওখানেও একটা মানে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষা দিলে এবং তার সঙ্গে জিআরই দিয়ে আপনি যতটা মানে বেটার রেজাল্ট করবেন, তো তার উপর একটা ওদের একটা কনসেশন বা স্কলারশিপ টাইপের হয়, তো সেই স্কলারশিপ হলে পারে, তো সেক্ষেত্রে ওটা রেশিওটা মানে ওখান থেকে মেনটেন হয়। স্যার আপনি বলুন স্যার, এই কার্ডিওপ্যাক্টিং সেশনটা পার্সু করার পর যখন তারা ইনকাম করতে শুরু করবে, এটা খুব আনপ্রেডিক্টেবল বলা, তাও একটা লামসাম অ্যামাউন্ট আপনি বলুন তো, জাস্ট সো দ্যাট পিপল আর প্রিপেয়ার্ড, যারা এই লাইনে যেতে মানে একটা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারে যে তারা মান্থলি কিরকম ইনকাম করতে পারে, এক্সপেক্ট করতে পারে। কারেক্ট। দেখুন, আমি ইনকামের ব্যাপারে বলবো যে ইনকাম রেশিও খুবই ভালো, খুবই বেটার থাকবে, কিন্তু প্রথম কথা হচ্ছে ইনকাম না, প্রথম কথা হচ্ছে পেশেন্টকে কতটা আমি কিওর করতে পারলাম। রাইট, আর তার থেকে বড় কথা এক্সপিরিয়েন্স গ্যাদার করা। কারণ আমরা প্রথমে আমরা যেটা ডক্টরি ওথ নিই, হিপোক্রেটসের ওথ, তো সেখানে আমাদের থাকে যে আমাদের বডি, মাইন্ড এবং সোল তিনটে কিন্তু আমরা পেশেন্টদের জন্য ডেডিকেট করে দিই। এক্স্যাক্টলি। সো এক্সারসাইজের বিষয় থেকেই আমি আসছি। আমাদেরকে কিছু কিছু এক্সারসাইজেস অর স্ট্রেচিং এক্সারসাইজেস বা মোবিলিটি এক্সারসাইজেস একটু আমাদের অডিয়েন্সকে জানাতে পারবেন, যেটা ওরা করে থাকলে অন আ ডেইলি বেসিস ওদের
অনেকটাই পেন ম্যানেজ করা যাবে। এক্ষেত্রে আমি বলবো, যেমন ধরুন আমি সার্ভাইকাল থেকে বলছি, নেক মাসেলে ধরুন পেন হচ্ছে, বা আপনি জাস্ট কম্পিউটার বা মোবাইলে অনেকক্ষণ ধরে করছেন, একটু জাস্ট 2-3 মিনিটের জন্য জাস্ট ব্রেক নিন। ব্রেক নিয়ে দুটো হাতকে জাস্ট ফেসের পাশে রাখুন, রেখে আস্তে করে মাথা দিয়ে নিচের দিকে প্রেশার দিন, মুখ দিয়ে ওপরের দিকে জাস্ট এরকমভাবে দিয়ে হোল্ড ফর 6 সেকেন্ড, তারপরে ছেড়ে দিন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আস্তে আস্তে করে আপনার হাতটাকে একটু পেছন দিকে নিয়ে যান এরকমভাবে, ঘাটটাকে হালকা করে একটু তুলুন, দেখুন আপনার নেক রিজিয়নটা কিন্তু একটু আরাম ফিল লাগবে, ইজি লাগবে। এটা বেসিক্যালি এক ধরনের স্ট্রেচ হচ্ছে, আপনার যে আপার ট্র্যাপস এবং মিডিল ট্র্যাপস মাসেল আছে, মাসেলগুলো আপনার রিল্যাক্স হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু আমাদের যে সার্ভাইকাল ক্যাভিটিস যে মাসেলগুলো আছে সেগুলোও কিন্তু ইজি হয়ে যাচ্ছে। আপনি এখন করেও দেখবেন যে অনেকটা কিন্তু ইজি লাগছে, এই মানে এই জায়গাটা স্ট্রেচ ফিল হচ্ছে। একদম স্ট্রেচ ফিল হচ্ছে, ইজি লাগবে, বেশ আরাম লাগবে। এটা কিছু না, জাস্ট আপনি 30 সেকেন্ড যদি এরকমভাবে থাকতে পারেন খুব ভালো। 30 সেকেন্ড যে প্রথমেই আপনি পারবেন তার কোনো, এরকমও পেশেন্ট আছে হয়তো 10 সেকেন্ডস পরেই বলছে ব্যথা লাগছে, দরকার নেই, আপনি 10 সেকেন্ডসই করুন, কিন্তু আপনি করুন, বডি কিন্তু আস্তে আস্তে করে অ্যাডপ্ট করে নেবে। নাম্বার 1 হচ্ছে পাম রেখে মাথাটা পুট ডাউন করা, এক্স্যাক্টলি। সেকেন্ড হচ্ছে পুরো লিম্বস গুলোকে ব্যাকওয়ার্ড স্ট্রেচ দেওয়া, থার্ড হচ্ছে আমি জাস্ট হাতটাকে পেছন দিকে নিয়ে গেলাম, আস্তে আস্তে করে আমাদের হেডটাকে আমি ব্যাক সাইডের দিকে নিয়ে যাচ্ছি, হাতটাকে এরকম ভাবে আস্তে আস্তে করে স্ট্রেচ করে সামনের দিকে নিয়ে আসছি, ঠিক আছে? আবার আস্তে আস্তে করে এটাকে পুরোটাকে স্ট্রেচ করে দিচ্ছি, ঠিক আছে?